এর অবজারভার শওকত মোল্লা তিনি দাবি করছে যে 26-এ আইএসএফ এর নাম নিশানা মেটাতে হবে এই ভাঙড় থেকে, তাহলে পশ্চিম বাংলা থেকে পুরোপুরি আইএসএফ দলটাই উঠে যাবে। আপনারা কি মনে করছেন? প্রথম কথা হচ্ছে, ও কি বললো, নটোরিয়াস ক্রিমিনাল কি বললো, ওই নিয়ে মাথায় ব্যথা করি না আমরা। কোথায় কোন দল উঠে যাবে না যাবে এটা ঠিক করে মানুষ। ওর মানুষের প্রতি আস্থা নেই বলেও বলে। আর ও পুলিশ, এরা তো মুশকিল হয় কি, শাসক দলের নেতারা অনেক কিছু বলে ফেলে পুলিশ প্রশাসনের সাথে। আমি একটা চ্যালেঞ্জ ছুড়েছি শওকত মোল্লাকে, 2 দিন 48 ঘন্টা আপনি পুলিশ প্রশাসনের সাহায্য ছাড়া চলুন, দেখেন আপনার হাল কি হয়। আমি তৃণমূলের সমস্ত নেতারা বলছি, পুলিশ বেরোবে না রাস্তায়। আর আপনারা যে কার্যক্রমগুলো করছেন অফিসিয়ালি অ্যানাউন্স করে দেওয়া হবে, পুলিশ বেরোবে না রাস্তায়। দেখবেন আপনাদের কুকুর ছেলে কাক, মানে কুকুর বিড়ালের মতন ছিঁড়ে খাবে যা করেছেন আপনারা। যেভাবে চাকরি চুরি করেছেন, যেভাবে চাল চুরি করেছেন, যেভাবে গরু পাচারকারী করেছেন, যেভাবে খুন সন্ত্রাস করেছেন, যেভাবে পঞ্চায়েতে লুট করেছেন, প্রতিদিন করে চলেছেন, শুধু পুলিশের সহযোগিতা নিয়ে। পুলিশটা সরে যাক, তৃণমূল পার্টির কোনো অস্তিত্ব থাকবে না। আর আইএসএফের কথা কি বলছে? আইএসএফ তো ক্ষমতাই নেই। আইএসএফ ক্ষমতা যে কেন্দ্রিক রাজনীতি করে না, তারা সমাজ পরিবর্তনের কথার জন্য রাজনীতি রয়েছে। তাতে আমরা সিট পেলাম কি পেলাম না ও নিয়ে আমরা ভাবায়িত নই। কিন্তু একটা কথা জানবেন, যে সময় একটু আগে আপনাকে বারবার যে কথাটা বলছি, এখানে যে কার্যকলাপ তৃণমূল এবং বিজেপি মানে একসাথে প্যাক্ট হয়ে যেভাবে যে রাজত্ব কায়েম করেছে সারা দেশ এবং রাজ্যে, মানুষের অধিকারগুলোকে কেড়ে নিচ্ছে, মানে একদম পুলিশ প্রশাসনের সহযোগিতায় সমস্ত অন্যায় অবিচার করছে, এর জন্য মানুষ বিরক্ত। সকল মানুষ তো প্রতিরোধ গড়ে তোলে না। আপনি ভগৎ সিং বলুন তো কেন ফাঁসি হয়েছে? অর্ধেক লোক জানে না। যখন এরকম অনাচার অত্যাচার, ব্রিটিশদের সাম্রাজ্যবাদী অত্যাচারে দেশ নিষ্পেষিত হচ্ছে, মানুষকে জাগানোর জন্য ভগৎ সিং পার্লামেন্টে একটা বোম মেরেছিল, দিল্লিতে একটা বোম মেরেছিল। যে কেন, তাকে জিজ্ঞাসা করে, বলে ভারতবাসী ঘুমোচ্ছে, তার জন্য জাগানোর জন্য এই বোমটা মেরেছি, তাতে আমার ফাঁসি হয় হোক। ঠিক আমারও এক কথা, পশ্চিমবঙ্গের মাটিতে মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গের নতুন প্রজন্মকে এবং পশ্চিমবঙ্গকে অর্থনীতিতে, সংস্কৃতিতে, স্বাস্থ্যনীতিতে, শিক্ষাতে 20 বছর 25 বছর আরও পিছিয়ে দিচ্ছে। তাহলে সেই পিছিয়ে দেওয়ার পিছনে যে কারণগুলো বিরাজমান, তাকে প্রতিরোধ করতে গেলে যদি তাপস ব্যানার্জির মতন মানুষকে প্রাণ দিতে হয়, প্রস্তুত। তো আগামী দিনটা মানুষ ভালো থাকবে। এই জন্যই তো রাজনীতিতে এসেছি, ভোটে জেতার জন্য রাজনীতিতে আসিনি। কিছুদিন আগে ভাঙড়ে রাজ্জাক খুন হয়, তারপরে শওকত মোল্লাকে স্টেজ থেকে বলে যে আমি যদি মনে করতাম তাহলে এফআইআর এ নওশাদ সিদ্দিকীর নাম যদি লিখে দিতাম তাহলে কি বললাম, তা আপনাকে তো বলেই দিলাম, ওরা তো পুলিশ প্রশাসনের ভরসায় তৃণমূলটা করে, কিন্তু প্রকাশ্যেও বলে দিচ্ছে তো। এবং খেয়াল করে দেবেন, মুখ্যমন্ত্রী, আইপিএস আইএস অফিসার যারা উচ্চ শিক্ষিত, যে ধারে কাছে নেই মমতার সে শিক্ষা দীক্ষা, তিনি তুই করে তাদের ডাকে, মিনিমাম সম্মান তুই দেন না। একটা মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী, পুলিশের উচ্চপদস্থ অফিসারদের তুকারি করে কথা বলে, তো সেখানে নটোরিয়াস ক্রিমিনাল ওর থেকে ভালো আর কি বলবে। কিন্তু যেখানে পুলিশ পুলিশ যে আর কি ক্রিমিনাল বা যে আর কি দোষী, তাকে পুলিশ সাহায্য করবে, সেখানে শওকত মোল্লাকে যে সে যদি নাম লিখে দেয় তাহলে তাকে। আমি এইটাই তো বললাম যে সমস্ত অগণতান্ত্রিক কাজগুলো তোরা করছে, সেটাই তো আপনাকে বললাম। তাহলে এই অগণতান্ত্রিক কাজগুলো করছে, পুলিশ প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না, তাহলে মানুষের তো পুলিশ প্রশাসনের প্রতি আস্থা হারিয়ে যাচ্ছে। এবং পুলিশ প্রশাসন একটা কেসকে চাপা দেওয়ার জন্য এরা টাকায় বিক্রি হয়ে যাচ্ছে। বহু থানায় অফিসার, অর্ধেক অফিসার টাকায় বিক্রি, নিজেদেরকে রোজগার কাটিয়েছে। এখন লুট দেখছি তৃণমূলের নেতা মন্ত্রীরা লুটপাট করছে, তাহলে আমরা কেন লুটপাট করবো না? ওরাও লুটপাট করছে। তার মধ্যেও কি ভালো পুলিশ অফিসার নেই? অনেক ভালো অফিসার আছে। তাহলে দেশটা এখনো শেষ হয়ে যেত, একেবারেই শেষ হয়ে যেত। সুতরাং পুলিশেরও মেরুদণ্ড আছে, সেই মেরুদণ্ডটাকে পুলিশ প্রশাসন একটু সোজা হয়ে দাঁড়ান। কারো আমাদেরকে বলছি না যে আপনি সাপোর্ট করুন, কিন্তু আপনি অন্যায়কে সাপোর্ট করবেন না। অন্যায়ের জন্য যা আপনার আইনের হাতিয়ার আছে সেটা ব্যবহার করুন। যেমন আমি বললাম তো, পঞ্চায়েত নির্বাচনে আপনি বুথ দখল হয়েছে, পুলিশ গাড়ি দাঁড়িয়ে থেকে বুথ দখল করতে দিয়েছে, এটা পুলিশের অপরাধ। লোকসভা গণনার সময় পুলিশ প্রশাসনের সামনে দাঁড়িয়ে ওখানে লুটপাট হয়েছে, পুলিশ দেখেছে, তাহলে পুলিশ আইনি ব্যবস্থা নেয়নি। আমরা বলতে চাইছি, আপনি আপনার কাজ করুন। আপনি শাসক দলের কাজটা করছেন কেন করছেন? এটা আপনার কি? আপনি তো বলতো একদিন তো তার প্রতিরোধ গড়ে উঠবে, আপনার পরিবার তো দেখছে। আমারই ঘর থেকে তো কেউ পুলিশে চাকরি করছে, তাহলে সে তার পরিবারটা তো ঘরে বসে টিভিতে যখন দেখে যে এরকম লুটপাট হচ্ছে, সেও তো মানুষ। আমি বলি পুলিশ প্রশাসনকে আপনাদের মিডিয়ার মাধ্যমে যে আপনারাও মানুষের মতন আচরণ করুন, আপনি আপনার আইনের বাঁচিয়ে কাজ করুন। কেন ওদের শাসক দলে দালালি? বড়জোর কি আপনাকে তো ট্রান্সফার করবে, আপনার চাকরি তো খেতে পারবে না। তবুও নিজেদের মেরুদণ্ড সোজা রেখে সমাজটা, দেশটাকে
ভালো করার জন্য আপনারাও ব্রতী হন, আপনারাই কিন্তু আমাদের নিরাপত্তা দেন, এটা মানি আমরা। কিন্তু কখনো কখনো রাজনৈতিক কারণে শাসক দলের পক্ষ নিয়ে বসেন, এটা কেন? এই ভূমিকা পুলিশ প্রশাসনকে ত্যাগ করতে হবে। যখনই ত্যাগ করবেন দেখবেন পরিবর্তন অবশ্যম্ভাবী। তা নাহলে আগামী দিনের প্রজন্ম শেষ হয়ে যাবে। ধরুন আমরা যারা দীর্ঘদিন ধরে রাজনৈতিক কর্মকাণ্ডের সাথে যুক্ত থেকেছি, আমাদের নতুন করে তো রাজনীতি তো দুটো দিক, একটা হচ্ছে দেশ সেবা, একটা হচ্ছে ব্যবসা। তৃণমূল, বিজেপি বা এইসব দক্ষিণপন্থী দলগুলো তারা প্রত্যেকেই রাজনীতিটাকে প্রফেশন হিসাবে নেয়, আর আমরা রাজনীতিটাকে নেশা হিসাবে নিই, প্রফেশন না। এটা আমাদের নেশা, ওটা রোজগারের জায়গা না। এখানে আমরা দিতে এসেছি, মানে দেশের মানুষকে দিতে এসেছি, দেশকে দিতে এসেছি, দেশপ্রেমিক হিসাবে আমরা কাজ করছি। তা স্বাভাবিকভাবে দেশপ্রেমিক হলে দেশের জন্য প্রাণ দিতেও প্রস্তুত। নিশ্চয়ই চুরির জন্য প্রাণ দিতে যাব না, চুরি করতে গিয়ে আমরা প্রাণ দেবো না বা অ্যারেস্টও হব না, দেশকে বাঁচানোর জন্য। 26-এ বিধানসভা সামনে রেখে এই যে অবজারভার ঘোষণা হলো, যাদের নাম ঘোষণা করা হলো তারাই কি 26-এ বিধানসভা ভোটে প্রার্থী হচ্ছে? একদম ভুল কথা, একেবারেই ভুল কথা। এটা এটা মানুষের ধারণা। প্রার্থী সিলেকশনের সময় পার্টি এখনো বসেই নেই, নিয়ে ভাবনাই নেই কে কোথায় প্রার্থী হবে। এটা নিয়ে পার্টি এখনো কোনো ডিসিশনেই পৌঁছায়নি। আমি পার্টি রাজ্যের নেতা হিসেবে বলছি, এটা সংগঠনকে চাঙ্গা করবার জন্য বিভিন্ন জায়গায় দায়িত্ব অদল বদল আমরা করছি, দেখছি। পার্টির ছেলেরা তৈরি হোক, আরও নতুন ছেলেপেলেকে অনেককে দায়িত্ব দেওয়া হয়েছে, যারা নিজেরা নিজেদের মতন করে সংগঠনটা গুছিয়ে দিক, তাতে পার্টি শক্তিশালী হোক। এটা আমরা রাজ্য কমিটি, কেন্দ্রীয় কমিটি আমরা অবজার্ভ করার জন্যই এই সিদ্ধান্ত নিয়েছি, এবং দেয়া হচ্ছে 3 মাস বাদে আবার একটা রিভিউ হবে, যারা ফেলিওর হবে আবার চেঞ্জ হবে। তার মানে ক্যান্ডিডেট যে অবজারভার সে ক্যান্ডিডেট, এ ধারণা একেবারেই ভুল। আমরা তো বলেছি বিজেপি তৃণমূল বিরোধী বৃহত্তর জোটের দিকে আমরা এগোচ্ছি। তাহলে আমরা আজকে এখানে দাঁড়িয়ে ধরুন 100টা অবজারভার, 100টা জায়গায় সংগঠন, তবে আমরা 100টা জায়গায় কি ক্যান্ডিডেট দেবো নাকি? এরকম তো কত সিদ্ধান্ত হয়নি। সুতরাং এই প্রচারটা করবেন না আপনারা মিডিয়ার মাধ্যমে। যারা অবজারভার তারাই ক্যান্ডিডেট, একদম ভুল ধারণা, পার্টি কোথাও এটা বলেনি। এটা মানুষ জানতে যাচ্ছে যে যারা না 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 না, আমি তো বলে দিচ্ছি না, একেবারেই না, এটা একদম ভুল ধারণা। কারণ আমাদের এখনো জোটের আলোচনা শুরু হয়নি। জোটে কোথায় কোন সিট কার থাকবে আমরা কি করে এটা বলি এখন? ধরুন আমরা কালকে আমাদের 81টা বলা হয়েছে, পরে আরও কিছু ঘোষণা করা হবে। তার মানে আমরা যদি 100টা সিটে জোট না হয় তাহলে কি করে ঠিক হলো ওটা? তাই এটা ক্রাইটেরিয়া না। অবজারভার সাংগঠনিক কারণে, এটা আবার 3 মাস বাদে চেঞ্জও হবে, চেঞ্জও হতে পারে আবার নাও হতে পারে। গত লোকসভা ভোটে আপনি যেখানে বারাসাত লোকসভা কেন্দ্রে অবজারভার ছিলেন, ঘটনাচক্রে আপনি প্রার্থী ছিলেন। এবারে কি বিধানসভা এরকম হওয়ার সম্ভাবনা? না না, আমি আপনাকে একটা কথা বলি। ধরুন আমি রাজ্যের লিডার, রাজ্য কমিটি, আমাদের 2-4 জন 5 জনের কথা বাদ দিন, আমরা ক্যান্ডিডেট হব কি না হব সেটা আমাদের পার্সোনাল ব্যাপার থাকে, পার্টির উপর নির্ভর করে সব কিছু। কিন্তু আবারই 81টা ক্যান্ডিডেট তো সেই চিত্র হয় না। এবার আমি যে এখানে ক্যান্ডিডেট হব কি, আমি তো লোকসভায় লড়েছি, বিধানসভায় 21 সালে ছিলাম, আমার তো 2 নির্বাচন লড়া হয়েছে, নতুন মুখ আসতে পারে। তা আমি ভাববো, পার্টি ভাববে, এর কোনো মানে নেই। আপনার নামও পরিচয়? আমি তাপস ব্যানার্জি, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের এই মুহূর্তে অষ্টনগর বিধানসভা কমিটির পর্যবেক্ষক, রাজ্য।